আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। কোটা আন্দোলনের সহিংসতাকে ঘিরে রাজধানীর ৫০টি থানায় ২৫০-র বেশি মামলায় প্রতিদিন আটক করা হচ্ছে শত শত মানুষ। অভিযোগ উঠেছে অনেক নিরপরাধ মানুষকেও করা হচ্ছে গ্রেপ্তার, চলছে আটক বাণিজ্য। চলমান এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদেরও বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয়েছে জেল হাজতে। কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেও জামিন করাতে ব্যর্থ অভিভাবকরা সন্তানের ভবিষ্যৎ নিয়ে পড়েছেন শঙ্কায়। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। রাজধানীর বকশীবাজারের সিএমএম কোর্ট সকাল থেকেই স্বজনদের অপেক্ষা প্রিয়জনকে এক নজর দেখার আশায়। কোনো প্রিজন ভ্যান আসলেই দৌড়ে যাচ্ছে তার কাছে, নিচ্ছেন খোঁজ। তবে সাক্ষাৎ যেন আনন্দ নয়, ঝরছে চোখের পানি। ১১ দিন পর দিনমজুরের কাজ করা ভাইকে কোর্ট প্রান্তরে দেখে তাই ছোট্ট নাদিয়াও আবেগ আপ্লুত, ধরে রাখতে পারল না চোখের পানি। আমার ছেলের পা ভাঙ্গা রড ঢুকানো, খোলার ডেট হয়ে গেছে, এই সময় নিয়ে আসছে। ওনার কোনো দোষ ছিল না, ওনার ঠ্যাংটা ভাঙ্গা, উনি প্লেট বসানো পায়, ঠিক মতো হাঁটতেও পারে না, একটা বাতের হোটেল চালায়। কোর্টের আনাচে কানাচে ঘুরছে এমন অনেক গল্পই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও নিয়ে আসা হয়েছে সন্তানকে। জামিন করাতে না পারায় এখন কান্নাই অভিভাবকদের শেষ সম্বল। ওষুধের লেগে গেছে, আমি কি বাবা আমি যাই লগে, আমার কয় মা তোমার যাওয়া লাগবে না, আমার ছেলের আমার বুকে ফিরিয়ে দেন। তবে সবচেয়ে বেশি বিপাকে গ্রেপ্তার হওয়া চলমান এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকরা। রাজধানীর মিরপুর থেকে কমার্স কলেজের ফরহাদ সামির সহ আটক করা হয় এইচএসসির ৩ পরীক্ষার্থীকে। তবে গ্রেপ্তারের রাতে একজনকে ছেড়ে দিলেও ফরহাদের অভিভাবকদের ঘুরতে হচ্ছে কারাগার থেকে শুরু করে আদালতের বারান্দায় বারান্দায়। ও এবার এইচএসসি পরীক্ষার্থী, ওরা ৩ জন বের হয়েছিল বাসা থেকে, পুলিশ ওদেরকে দাঁড়া করাইলো, সার্চ করলো, ওদেরকে বললো সম্ভবত মোবাইলে ফেসবুকে ছবি টবি পাইছে বা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত বলে ওদেরকে নিয়ে গেল। ওদের সাথে ৩ জন ধরছে, তো 2 জনকে রাখছে, একজনের ফ্যামিলি গেছে এবং কোন বিনিময়ে ছাড়ছে ওই একজনকে সেটা কোনো শিওর বলতে পারতেছি না। এসব পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে রাজি না হলেও ডিএমপি বলছে বাণিজ্য নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই করা হচ্ছে গ্রেপ্তার। তবে এমন গণগ্রেপ্তারের সমালোচনা করছেন মানবাধিকার কর্মীরা। এই ধরনের কোনো সংবাদ যদি পুলিশ কমিশনার স্যারের কানে আসে, সঙ্গে সঙ্গে শুধুমাত্র প্রত্যাহার নয়, তার বিরুদ্ধে একেবারে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থী আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে জামিন পাওয়ার জন্য। শিক্ষার্থীর অপরাধ কি? খুন করেছে, ডাকাতি করেছে, সন্ত্রাসী করেছে? কিছুই করেনি। সে কোটা বিরোধী একটা আন্দোলন করেছে বা তার সহকর্মীকে মেরে ফেলেছে, তার প্রতিবাদে সে নেমেছে, সেজন্য তাকে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হবে কেন? রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে পরীক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে জামিনের ব্যবস্থা করার আহ্বান জানান তারা। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সময় বাসায় থেকেও রক্ষা হয়নি শিশু আহাদের। রায়েরবাগ মিরাজনগরের নিজ বাসার বারান্দায় হেলমেটধারীদের গুলিতে ছোট্ট আহাদ নিহত হয় বলে অভিযোগ পরিবারের। একই হেলমেটধারীদের গুলিতে মানুদ মিয়া নামের আরেকজন নিহত হয় বলে জানায় স্বজনরা। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের ৩য় পর্বে থাকছে তাদেরই দুঃখগাথা। আলাউদ্দিন আলীর ক্যামেরায় দেখুন বিল্লাল হোসেনের রিপোর্টে। 19 জুলাই বিকেল 5টা রাজধানীর রায়েরবাগ মেরাজনগর বি ব্লক মোড়ে কোটা সংস্কার আন্দোলনের সময় এভাবেই গুলি ছোড়ে 2 যুবক। আরটিভির হাতে আসা ফুটেজে দেখা যায় এই দৃশ্য। গুলি করার নির্দেশনা দেন কয়েকজন হেলমেটধারী। অনেকের হাতে ছিল দেশীয় অস্ত্র। এই সংঘর্ষের সময় আসরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়া যেন কাল হয়ে দাঁড়ায় মাসুদ মিয়ার। মাথায় গুলি লাগার পরও ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা, কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মাসুদ মিয়ার। এমন অভিযোগ বাবা হারানো ছোট্ট শিশু ও স্ত্রী। হেলমেট পরা ছিল, আর হাতে একটা লাঠি ছিল, আর এক হাতে একটা গুলি আছে। আর আব্বু সামনে গেছে, আর আব্বু গুলি করছে। নামাজ পড়তে যাওয়া দরকার, এই মুহূর্তে গুলি করছে। গুলি করার পর আমার পাশের ছেলে, এই বাড়িওয়ালার ছেলে আনতে গেছে, ওনাদের চাপাটি নিয়ে দৌড়াইয়া ওদেরকে কেসি গেটের ভিতরে দৌড়ায় ঢুকাই দিয়া যাওয়ার টাইমে আবার মাথার ভিতরে কোপ মারছে।
একই সময় পাশের 11তলা ভবনের 8 তলায় গুলিবিদ্ধ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে 4 বছরের শিশু আব্দুল আহাদ। বাসার দারোয়ানের মুখে উঠে আসে সেই ভয়াবহ ঘটনার বর্ণনা। এই 8 তলার বাচ্চাটা মারা গেছে, আর এখানে মনে করেন ডাইরেক্ট গুলিটা পড়ছে, অনেকগুলা গুলি করছে, যেতে ঠাস ঠুস কোনো 1 সেকেন্ডের জন্য বন্ধ নাই। স্থানীয়রা জানান সংঘর্ষের সময় ঘটনাস্থলে ছিল না পুলিশ। দুটি মামলার তদন্তকারী কর্মকর্তার মুখেও ছিল একই সুর। জীবনে দেখছেন কোনো পুলিশ 8 তলায় গুলি করে? হেলমেট পরা কিছু লোক আর সিভিলে কিছু লোক গুলি করার পর নিশ্চিত করছে মৃত্যুটা কোবাইছে। অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করা ব্যক্তিদের দলীয় পরিচয় রয়েছে বলে জানান স্থানীয়রা। যারা হেলমেট পরা এদের তো চেহারাই দেখা যায় না। এমনিতে হাতে বুলেট ছিল, বন্দুক ছিল, কেউ 2টা, কেউ 1টা, কেউ হাতে রান দাও। 3 জনের হাতে পিস্তল ছিল, এভাবে হারা ফাঁকা গুলি করতেছে। যুবলীগের লোক সাথে, ছাত্রলীগের লোক সাথে, এখানে কিন্তু সব সিভিলিয়ান, এখানে পুলিশ আসেনি। পুলিশ কিন্তু ঘটনারও 3 দিন পরও আসেনি। চিনতে পারছেন না? আমরা চিনতে পারলে আমরা কিছু বলতে পারবো না। ঘটনাস্থলে দোকানে ছিল সিসি ক্যামেরা। দেখতে চাইলে দোকানি জানান হার্ড ডিস্ক নিয়ে গেছে পুলিশ। ক্যামেরা পুলিশ নিয়ে গেছে ডিবিআর। আমাদের হাতে আসা মোবাইল ফুটেজ ও স্থানীয়দের ভাষ্যমতে হেলমেটধারীরা এই মোড় থেকেই গুলি করে, যার বুলেট এখনও বয়ে আছে এই দেয়ালে। গুলির ফলে 4 বছরের শিশুসহ 2 জন ব্যক্তি নিহত হয়। স্থানীয়দের দাবি আশপাশের সকল সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে খুনিদের শনাক্ত করা। বিল্লাল হোসেন, RTV, মেরাজনগর, ঢাকা। কুমিল্লার দেবিদ্বারের সূর্যপুর গ্রামের হত দরিদ্র পরিবারের সন্তান কাদির হোসেন সোহাগ অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে লেখাপড়া ছেড়ে যোগ দেন কুরিয়ার সার্ভিসে। থাকতেন ঢাকার গোপীবাগের একটি মেসে। কিন্তু কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সোহাগের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। কুমিল্লা থেকে আবুল খায়েরের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। নির্বাক কান্না ভেজা চোখে অবাক তাকিয়ে থাকেন মা আর ভাই। কোথা থেকে কি হয়ে গেল? কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সোহাগের মৃত্যু শোকের সাগরে ভাসালো গোটা পরিবারকে। সোহাগের বিধবা মা শ্বাসকষ্টের রোগী। মায়ের চিকিৎসার খরচ জোগাতেই SSC পরীক্ষার আগে পড়াশোনা ছেড়ে সোহাগ যোগ দেন কুরিয়ার সার্ভিসের চাকরিতে। যা বেতন পেতেন তা তুলে দিতেন মায়ের হাতে। ম্যাট্রিক পরীক্ষার 2 থেকে 3 মাস আগে আম্মুর হাতে একটা অপারেশন হয়েছে, এই কারণে আর কি সংসারে হাল ধরার জন্য আর কি পড়াশোনা বাদ দিচ্ছি। 12:30-1টার দিকে আমি এখানে ঢাকা মেডিকেল পৌঁছাইছি, রাতের 3:15-র দিকে আর কি মারা গেছে। পরিবার জানায় 20 জুলাই রাত 8টার দিকে খাবার কিনতে বের হন সোহাগ। এদিকে গুপিবাগ এলাকায় চলছিল পুলিশ ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি। দুজনে একসাথে বের হয়েছে, তারপরে দুজনে একসাথে বলছে যে আমি চা নিয়ে আসি, তুমি এখানে বসো। তো ওইখানে বসবো, দূরে দাঁড়াইছে। দূরের থেকে আরো ছেলেরা দৌড়েই আসছে। আসনে দেখছে যে ছেলেরা দৌড়ে আইতেছে, ওই বলে দৌড় দিয়ে ফেলছিল। দৌড় দিয়ে ফেলতে ওর গায়ে গুলি লেগে গেছে। প্রতিবেশী ও স্বজনরা জানান কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না সোহাগ। বাপ মারা গেছে ছোটবেলা, একবারে নিরপরাধ। আমি জানি আমার জানার মধ্যে একবার অত্যন্ত ভালো ছেলে, এরকম ছেলে মনে হয় লাখের মধ্যে একটা হয় না। সোহাগের মৃত্যুর সুষ্ঠু তদন্ত হবে, ন্যায় বিচার পাবে তার পরিবার, এমন চাওয়া সবার। সৈয়দ মাহমুদ, RTV। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সব ধরনের পণ্যে সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল। এতে আগে থেকে বাড়তি খাদ্যপণ্যের দাম আরও বেড়ে যায়। কারফিউ জারি ও সেনাবাহিনী নামানোর পর পরিস্থিতির উন্নতি হচ্ছে। অন্য পণ্যে ব্যবসার গতি স্বাভাবিক না হলেও সপ্তাহের ব্যবধানে সবজি, মাছ ও ডিমের দাম আগের অবস্থায় ফিরেছে। তবে কোনো সবজি 60 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। খাদ্যের প্রধান উপকরণ চালের দাম কেজিতে নতুন করে 3 থেকে 5 টাকা বেড়েছে। বিক্রেতাদের দাবি, মিল থেকেই বাড়তি দামে আনতে হচ্ছে চাল। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শান্তিনগর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, চালের দাম তো হঠাৎ করে বেড়ে গেছে, আপনি আছেন সেখানকার বাজারে, আপনার সাথে নিশ্চয়ই কথা হয়েছে ক্রেতা বিক্রেতাদের সাথে। আসলে চালের দাম বাড়ার বিষয়ে কি বলছে তারা? সাথী, আসলে গেল কয়েকদিন ধরে কোটা সংস্কার আন্দোলনের কারণে কিন্তু
সবজির বাজারে আমরা একটা অস্থিরতা দেখেছি, কারণ বিক্রেতারা অভিযোগ করেছিলেন যে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি আসতে পারছিল না, যার ফলে কিন্তু সরবরাহের ঘাটতি দেখা দিয়েছিল, যার ফলে স্বাভাবিকভাবে এই দাম বেড়েছিল। তবে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলেও নতুন করে কিন্তু চালের বাজারে আসলে একটা অস্থিরতা শুরু হয়েছে। গেল 10 দিন ধরে চালের দাম বাড়তে শুরু করেছে। আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি। ক্রেতারা আসলে খুবই হতাশা প্রকাশ করেছেন, কারণ এই সময়টায় কোনো সময় চালের দাম আসলে বাড়ে না, পর্যাপ্ত চাল থাকার কথা। বিক্রেতারা আসলে কারণ হিসেবে একজন আসলে আরেকজনের উপরেই দায় চাপাচ্ছেন। বিশেষ করে খুচরা বিক্রেতারা বলছেন তারা বেশি দামে পাইকারি বিক্রেতাদের কাছ থেকে কিনে আনছেন, পাইকারি বিক্রেতারা আবার বলছেন যে আড়ত থেকে বেশি দাম নিচ্ছে, আড়তদাররা বলছেন যে মিল থেকে বেশি দিচ্ছে। এভাবেই আসলে একজন আরেকজনের উপরে দায় চাপিয়েই আসলে দাম বেশি নেওয়া হচ্ছে। আমি রাজধানীর শান্তিনগর বাজারে রয়েছি, একজন খুচরা চাউল বিক্রেতার সঙ্গে একটু কথা বলবো, একটু জানার চেষ্টা করব কোন চাল আসলে কেজিতে কত টাকা করে বেড়েছে এবং কতদিন ধরে এভাবে বাড়ছে। আমি বলতেছি চাইলের বাজার ইদানিং 1 টাকা 2 টাকা করে বাড়তেছিল 10 দিন আগের থেকেই, সামান্য কিছু। ইদানিং 2-3 দিন আগের থেকেই এক বস্তায় 100 থেকে 150 টাকা বেড়েছে। বিশেষ করে মিনিকেট ছিল 63 থেকে 66, 63, 64, এখন 67, 68, মানে বস্তা 200 টাকা। ওরা আরও অজুহাত দেখাতেছে যে দাম বাড়বে। তো আমরা গত পরশু যে 28 নিয়ে এসেছি 53, এখন গতকাল আমি টেলিফোন করেছি আগামীকাল মাল আসবে সেটা 55, 100 টাকা বেশি। এখন তারা বিভিন্ন অজুহাত দেখায়, ওই যে আপনি বলছেন যে মিলের অজুহাত দেখায়, তারা বৃষ্টিপাতের অজুহাত দেখায়, ভবিষ্যতে কী হবে। আমাদের দেশে ব্যবসায়ীতে অনুপাতেই দ্রব্যমূল্যের দাম দিন দিনই বাড়তেছে আর চাইলে বাজারে। এখন কি আসলে চাল অন্যান্য বছর কি বাড়ে কিনা, এই অবস্থা এই বছর কি ভিন্ন কি? আমি একটা কথা বলবো, বাংলাদেশ, আমি আগেও বলেছি, মিডিয়াকে বলেছিলাম, বাংলাদেশ খাদ্য সংসম্পন্ন। এই বছর অনেক ফলন হয়েছে। এখন মাত্র 2 মাস হয়েছে যেটা বাংলাদেশের শ্রেষ্ঠ সিজন, বড় সিজন বৈশাখী, 2 মাস হয়, এখন প্রচুর ধান চাউল আছে। কিন্তু এই সিজনে বাড়ার কোনো আমি নমুনা দেখি না। কিন্তু কেন বাড়তেছে সেটা হয়তো মিলাররা জানে, আর যারা আড়তদার তারা জানে। কিন্তু প্রচুর চাইল আছে। আপনার আড়তে যান, যেখানে যান, কত মিডিয়াতে আমি মার্চের 15 তারিখে এটা আপনার টিভিতে বলছি কিনা যে আমাদের প্রতিমন্ত্রী আসছে, যখন দাম বাড়ছিল রোজার আগে, হঠাৎ করে দাম বাড়লো। প্রতিমন্ত্রী সাহেব এখানে আসলেন, উনি বলছে উনি এগুলো দেখবেন। উনি 2 দিন পরে যাওয়ার পরে আরও কেজিতে 60 টাকা বাড়ছে। উনি দেখবেন বলার পরে এটা কিন্তু মিডিয়াতে আধা ঘন্টা আমাকে দেখাইছে, ইউটিউবিতে সবই দেখছে। এবং বিভিন্ন লোকের থেকে আসি আমাকে ধন্যবাদ জানাইছি। কেন বলছি? কারণ আমরা বলছি যে পাকিস্তান, আমরা বলছে যে পাকিস্তান আমাদের বাংলাদেশ শ্মশান হইল কেন, পুরো পাকিস্তান আমাদের দেশে কাগজের দিস্তা 3 টাকা, পাকিস্তানে 12 আনা, এই অবস্থা আরই। উৎপাদন হওয়ার পরও আমাদের সেই জিনিসগুলোর দাম বেশি। আমরা যার জন্য আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আইবের বিরুদ্ধে আন্দোলন করেছি, ইয়াহির বিরুদ্ধে আন্দোলন করেছি। তখন আমি কলেজের ছাত্র, আমি আগেও বলেছি 69 গণঅভ্যুত্থান করেছি বঙ্গবন্ধুর সাথে, তাকে বিতাড়িত করে তারপরে আসলো ইয়াহিয়া খান পাকিস্তান প্রেসিডেন্ট। তখন আমরা দিলাম 11 দফা বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে। উনি বেসিক ডেমোক্রেসি বাতিল করে গণতন্ত্র উভয়ে নির্বাচন দিলেন। উনার মধ্যে দুর্নীতি ছিল, তা নির্বাচনে পাকিস্তান থেকে সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ জি, ধন্যবাদ আপনাকে। সাথে শুনছিলাম একজন খুচরা বিক্রেতার কাছে, তিনি যেটি বলছিলেন আসলে বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, বিশেষ করে পাইকারি বাজারগুলোতে, আড়তে পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও কিন্তু চালের দাম আসলে বাড়ানো হচ্ছে। অন্যান্য আরও বিক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম, আসলে এই দ্রব্যমূল্যের দাম বাড়া নিয়ে কিন্তু খুচরা পর্যায়ে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে কিন্তু অস্বস্তিতে রয়েছে। ক্রেতারা উভয় অভিযোগ করছে আসলে নানা সুযোগ পেলেই, বিভিন্ন ইস্যু পেলেই আসলে একটি অসাধু শ্রেণী আসলে দাম বাড়ানোর ক্ষেত্রে তারা কারসাজি করছে বলে অভিযোগ রয়েছে, এবং দাম যেন না বাড়ে সেজন্য সরকারের আসলে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার দাবি আসলে ক্রেতা বিক্রেতা উভয়ে বলছে। আমি আপনাকে একটু সবজির বাজারের কথা বলি। সবজির বাজারে রফিক, ধন্যবাদ বাজারের সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য। নিম্নচাপ থাকায় গভীর সমুদ্র থেকে খালি হাতে ফিরেছে বরগুনার পাথরঘাটার 2 শতাধিক জেলে। 65 দিনের নিষেধাজ্ঞা শেষে গভীর সমুদ্রে ইলিশ ধরার মৌসুম শুরু হলেও হতাশ তারা। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় জমে ওঠেনি পাথরঘাটার বিএফডিসি মৎস্যঘাট ও আড়তগুলো। এতে লোকসানের সংখ্যায় দিন কাটছে ট্রলার মালিকদের। বরগুনার পাথরঘাটা থেকে তাহিদুল ইসলাম শুভর প্রতিবেদন, জানাচ্ছেন নাদিরা সুলতানা। 65 দিনের অবরোধ শেষে ইলিশের ভরা মৌসুম শুরু হয়েছে 24 জুলাই থেকে, কিন্তু এরপরই সাগরে শুরু হয়েছে নিম্নচাপ।
সাগর উত্তাল থাকায় জীবন বাঁচাতে ট্রলার নিয়ে ফিরে এসেছে বরগুনার পাথরঘাটার প্রায় 2 শতাধিক জেলে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত উপকূলেই থাকতে হবে তাদের। এতে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটার বিএফডিসি মৎস্যঘাটে নেই কর্মচাঞ্চল্য। লোকসানের সংখ্যায় ট্রলার মালিক ও জেলেরা। 7 লক্ষ টাকার বাজার দিয়ে পাঠাইছি, বাজার দেওয়ার পর ওয়েদার খারাপ, আবার কিনারায় ফিরে আইছে। এখন আবার পুনরায় আবার বাজার করিয়া আবার তাদেরকে আবার সাগরে পাঠানো লাগবে যদি ওয়েদার ভালো হয়। তখন পানি ঠান্ডা না পর্যন্ত জাল পাওয়া যাবে না, কারণ জাল যেটা ফেলায় এটাই ছেড়ে দেয়। অন্যান্য বোর্ডে টলবোর্ড ছেড়ছে, টলবোর্ড গেছে, ওয়ার ছেড়ছে, আমাকে তাল্লাহ রহমত গেছে, শুধু জালের মধ্যে গেছে। সাগর তো মানে উতল বেশি, মানে ধোঁয়া অসম্ভব, বিভিন্ন জালের মানে জাল মারার মতো কোনো কায়দা নাই। তবে আবহাওয়া অনুকূলে আসলে আশানুরূপ ইলিশ ধরা পড়ার আশা মৎস্য কর্মকর্তার। যখন আবহাওয়া খারাপ থাকে তখন জেলে প্রতিনিধি যারা আছে, ট্রলার মালিক, বিভিন্ন সমিতি এবং আমাদের যার কাছে কন্ট্রাক্ট আছে, আমরা তাদের সাথে যোগাযোগ করে দ্রুত এখানে স্ব বন্দরে নোঙর করার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানাই। নিম্নচাপের কারণে সমুদ্র থেকে খালি হাতে ঘাটে ফিরে আসছে জেলেরা। মাছ না পাওয়ায় রাজস্ব কমে যাওয়ার সঙ্গে জেলেদের মধ্যে হতাশা কাজ করছে। আদিরা সুলতানা, RTV। কিশোরগঞ্জের পর্যটন শিল্প ঘিরে শুরু হয়েছে হাওর দূষণের মহা উৎসব। পর্যটকদের ব্যবহৃত প্লাস্টিকের খাবার প্লেট, বোতল, পলিথিন ব্যাগ সহ নানা অপচনশীল বর্জ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে হাওরের কৃষি জমি। কৃষকদের অভিযোগ, এতে উৎপাদন কমেছে এক ফসলি জমির। পর্যটক সচেতনতা বাড়ানোর মাধ্যমে এই দূষণ নিয়ন্ত্রণের দাবি হাওরবাসীর। কিশোরগঞ্জের অষ্টগ্রাম প্রতিনিধি ফরিদ রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। দিগন্তজোড়া অথই পানি আর দৃষ্টিসীমার দূরে ছোট ছোট গ্রাম, এর মাঝ দিয়ে সাপের মতো বয়ে গেছে পিচঢালা সড়ক। এই সড়কটি এখন জনপ্রিয় পর্যটন স্পট। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জনপদ কিশোরগঞ্জের এই অষ্টগ্রাম ও মিঠামইন হাওরে বর্ষা মৌসুমে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থীর ঢল নামে। দিগন্ত বিস্তৃত এই সৌন্দর্য উপভোগে পর্যটকবাহী কয়েকশো নৌকা ঘুরে বেড়ায় গোটা হাওর জুড়ে, যেখানে ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য ছুঁড়ে ফেলা হয় হাওরের পানিতে। অপচনশীল এসব বর্জ্যের কারণে ভয়াবহ হুমকির মুখে পড়েছে হাওরের মাছ, জীববৈচিত্র্য সহ স্থানীয় কৃষিক্ষেত্র। প্লাস্টিকের বোতল এবং ওয়ান টাইম প্লেট, চিপসের প্যাকেট, পলিথিন এগুলা হাওরে ফেলে আমাদের নদী দূষণ করতেছে এবং এই বর্জ্যগুলা নদীর তলদেশে যে আমাদের যে কৃষি উৎপাদন সেটা ব্যাহত হবে। পরিবেশ দূষিত হইতেছে, কৃষিরও সমস্যা হবে। তো আমরা যারা পর্যটক আছি এগুলা যেন না পালায়। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোনো ভূমিকা না থাকায় হতাশ পরিবেশ ও নদী রক্ষা আন্দোলনকারীরা। হাওরের অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন পরিবেশ দূষণের কবলে পড়েছে। এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ অপরিহার্য হয়ে উঠেছে। তবে স্থানীয় সংসদ সদস্য বলছেন, সড়ক ও হাট বাজারে 450 ময়লার ডাস্টবিন বসিয়েও ঠেকানো যাচ্ছে না দূষণ। বিভিন্ন স্পটে সেই ডাস্টবিনগুলি রেখে দিয়েছি, কিন্তু এই বছর দেখি একটা ডাস্টবিনও নাই। এগুলি কে নিল, আবার কোথায় গেল, এটাও আসলে দুঃখের বিষয়। পর্যটক ভাইদেরকে বলবো যে আপনারা একটু সচেতন হন, এই হাওরটা যাতে নষ্ট না হয়ে যায় এদিকে আপনারাও একটু সচেতন হন। হাওরের এই অপার সৌন্দর্য রক্ষায় পর্যটকদের প্লাস্টিক বর্জ্য বর্জনে সচেতন করার পাশাপাশি দূষণ রোধে সংশ্লিষ্ট দপ্তরকে আরও জোরালো পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। নুসরাত জাহান সিনথি, RTV। প্রতিদিনই শহরে প্রায় 150 টন বর্জ্য স্তূপ আকারে ফেলে রাখা হয় খোলা আকাশের নিচে কিংবা আশেপাশের সড়কে। না আছে ঢেকে রাখার ব্যবস্থা, না আছে আধুনিক বর্জ্য পরিশোধনাগার। ফলে ভাগাড়ে রূপ নিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। উৎকট দুর্গন্ধে দম যায় যায় অবস্থা। হুমকিদের মুখে স্থানীয়দের জনজীবন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুর রহমান পায়েলের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। দর্শক দুঃখিত, এই মুহূর্তে রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে। ফিরে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজশাহীতে একের পর এক পুকুর ভরাট করে তৈরি করা হচ্ছে বাণিজ্যিক প্লট। নগরীতে পুকুর ভরাটে হাইকোর্টে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না প্রভাবশালীরা। পরিবেশকর্মী ও সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে তারা এমন সুযোগ পাচ্ছে। রাজশাহী থেকে মোস্তাফিজ রকির প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ।
মাসখানেক আগেও এখানে বিশাল পুকুর ছিল, অথচ এখন চলছে বাণিজ্যিক প্লট তৈরির কর্মযজ্ঞ। রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম এলাকার এই জায়গা রাতের আঁধারে বদলে দেবার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। 2014 সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রাজশাহী নগরীতে পুকুর ভরাটে নিষেধাজ্ঞা দেয়, কিন্তু 10 বছরেও তা বাস্তবায়িত হয়নি। অভিযোগ উঠেছে প্রশাসনের উদাসীনতায় এমনটা হচ্ছে। দিনে দুপুরে পুকুর ভরাট চলছে, কিন্তু আমরা দেখছি না যে প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে বা এটা রোধে কোনো ব্যবস্থা নিচ্ছে। এই নগরীতে কোনোভাবেই কিন্তু আপনার কোনো ব্যক্তি তার নিজস্ব পুকুর হলেও কোনোভাবে এই পুকুর ভরাট করতে পারবে না। এরপরেও কিন্তু থামছে না, রহস্যজনক কারণে কার ইশারায় বৃদ্ধাঙ্গুলি দেখেছে আইনকে। নগর পরিকল্পনার মানদণ্ড অনুযায়ী একটি আদর্শ শহরে 10 থেকে 15% জলাশয় জলাধার থাকার কথা, অথচ 93 বর্গ কিলোমিটার আয়তনের রাজশাহী মহানগরীতে এখন জলাশয় রয়েছে মাত্র 3%। সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ বলছে, গত 59 বছরে রাজশাহীর জলাশয়ের প্রায় 97.16% দখল ও ভরাট করা হয়েছে। এতে বিপর্যয়ের মুখে নগরীর পরিবেশ। ভরাট আপনার রাত ছাড়া হয় না, দিনে আসবেন এরকম ফাঁকা পাবেন, রাত্রে আপনি 10টার পরে আসবেন, ড্রাম ট্রাক আপনার এই পথে ঢুকছে, অবৈধ পলিটিক্স পাওয়ার ব্যবহার করে গোটাটা আপনার ভরাট হচ্ছে। এদিকে পুকুর রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবার কথা জানিয়েছে জেলা প্রশাসন। রাজশাহী জেলায় অবৈধভাবে পুকুর খনন কিংবা পুকুর ভরাটের যে কোনো সংবাদ পাওয়ার পরেই সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। এক্ষেত্রে আমাদের পুলিশ বিভাগ সহযোগিতা করতে, পরিবেশ অধিদপ্তর, আরডিএ এবং সিটি কর্পোরেশনের আমরা সহযোগিতা পাচ্ছি। সৈয়দ মাহমুদ, RTV। আন্তর্জাতিক প্রসঙ্গ। স্নায়ুযুদ্ধের পর রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। তুরস্কের মধ্যস্থতায় এই বন্দি বিনিময় চুক্তিতে মুক্তি পেয়েছে উভয় পক্ষের 26 জন। রাশিয়ার কারাগার থেকে ছাড়া পাওয়া 16 জনের মধ্যে যুক্তরাষ্ট্রের 3 নাগরিক, 1 জন মার্কিন গ্রিন কার্ডধারী, 5 জন জার্মান ও 7 জন রুশ রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, নরওয়ে, স্লোভেনিয়া, পোল্যান্ড ও জার্মানির কারাগার থেকে মুক্তি পেয়েছে 10 রাশিয়ান। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচও রয়েছেন মুক্তদের তালিকায়। তাদের আঙ্কারের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে। গাজা যুদ্ধের আগুন পুরো অঞ্চলে ছড়িয়ে দিতে চায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই আশঙ্কার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে যুদ্ধবিরতি আলোচনা বড় ধাক্কা খেয়েছে উল্লেখ করে তিনি বাইডেনকে আরও বলেন, যুদ্ধবিরতি চায় না ইসরায়েল। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, হামাস প্রধান হানিয়া ও হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যাকাণ্ডে নতুন মাত্রা পেল সংঘাত। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী। ওদিকে গাজার এক স্কুলে ইসরায়েলি হামলায় 15 জন নিহত হয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো 29,480 জনে। সকালের সংবাদে এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।